এটা লিখন দাসের কাজ, যে লিখন দাসের ডান হাতে 6টা আঙ্গুল। শ্রাবণী মাথা নাড়ায়, তারপর বলে, বিপদের মাঝ সমুদ্রে পড়েছি ভাইয়া, পাশে কেউ নেই, না আছে একটা ভাই। ওরা অনবরত আমাদের 4 বোনের ক্ষতি করবার থ্রেড দিয়ে যাচ্ছে। শামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বুঝলাম। আচ্ছা, আমি বিষয়টা দেখব। জমির দলিল কোথায়? বাবার কাছেই। শামিন মাথা নাড়িয়ে বলে, আঙ্গুলটা বাঁকা করতে হবে। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আর তোমাদের বোনদের কিছু হবে না, দুশ্চিন্তা করো না। আলো তাচ্ছিল্যের হাসি হেসে ফেলে। নিজে একটা মেয়ে উঠিয়ে নেওয়া লোক হয়ে অন্য মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করছে, কি হাস্যকর। খুব হাসি পাচ্ছে আলোর। শামিনের চোখে তা পড়ে যায়। সে পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রাবণীর দিকে তাকিয়ে বলে, খুব ভালো গান করো তুমি। গত বছর শুনেছিলাম জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়েছিল। তোমরা সব বান্ধবীরাই বেশ গুণী দেখছি। কেউ কারাতে জানে, কেউ গান, আর তুমি কি জানো? হিয়ার দিকে তাকিয়ে শামিন বলে। হিয়া হেসে বলে, আমি শুধু পৃথিবীর অক্সিজেন নষ্ট করতে জানি ভাইয়া, আমি ওদের মতো গুণী নই। শামিন হেসে ফেলে। তারপর শ্রাবণীর দিকে তাকিয়ে বলে, তোমার গান শুনেছি, তোমার বান্ধবীর কারাতে এখনো দেখার সৌভাগ্য হয়নি। আলো শামিনের দিকে তাকায়। শামিন প্রসঙ্গ পাল্টে বলে, কি খাবে বলো, ঠান্ডা কিছু আনতে বলি। হিয়া মাথা নাড়িয়ে বলে। না না ভাইয়া, আমাদের ক্লাস আছে, আমরা উঠি। শামিন বাধা দিতে গিয়েও দেয় না। দেখে আলো সবার আগে ব্যাগ কাঁধে নিয়ে উঠে দাঁড়িয়ে আছে। শ্রাবণী কৃতজ্ঞ ভঙ্গিতে বলে। শামিন হাসে, তারপর বলে, দুদিনের মধ্যে ঝামেলা শেষ করে দেবো আমি, চিন্তা করো না। হিয়া বলে, আসি ভাইয়া। হ্যাঁ, তোমরা গিয়ে নিচে দাঁড়াও, তোমাদের বান্ধবী 5 মিনিট পর যাচ্ছে। আলো বলে। মানেটা কি? হিয়া আলোর দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে। চুপ করে দাঁড়িয়ে থাক এখানে, আমরা নিচে আছি। আলো বেরিয়ে যেতে চাইলে হিয়া ধাক্কা দিয়ে ঘরের ভিতর ঢুকিয়ে নিচে চলে যায় শ্রাবণীকে নিয়ে। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো এক পলক দেখে চোখ সরিয়ে নিয়ে কপাল কুঁচকে বলে। কি সমস্যা? শামিন ঘরের দরজা ভিজিয়ে দিয়ে বলে, আমার কাছে তো তুমি এসেছো, আমি তো যাইনি। সমস্যা তো তোমার। সমস্যা আমার বান্ধবীর। আমি একজন মেয়রের কাছে এসেছি। মেয়রের কাজ তো এগুলো নয়, এগুলো একটা গুন্ডার কাজ। আমি তো গুন্ডা, গুন্ডার কাছে আসতে আপনার আত্মসম্মানে বাঁধলো না আসিয়া? আলো কটমট করে শামিনের দিকে তাকিয়ে বলে। হ্যাঁ, গুন্ডা দেখেই এসেছি। এবার দয়া করে কাজটা করে দিয়েন। এসব তো আপনি ভালোই পারেন। আলো চলে যেতে নিলে শামিন আলোর হাত টেনে ধরে। টেনে একেবারে নিজের মুখোমুখি দাঁড় করায়। আলো কিছুটা ঘাবড়ে যায়। অস্ফুট স্বরে বলে। হ্যাঁ, আমাকে হ্যারাস করছেন ইয়াসার মির্জা। শামিন আরেকটু এগিয়ে গিয়ে নিচু স্বরে বলে ওঠে। তুমি তো নিজেই এসেছো হ্যারাস হতে। আমি কিন্তু চেঁচাবো, আপনার গায়ে হাত তুলবো বলে দিলাম। চেঁচাও, গায়ে হাত তোলো। তোমার কিল ঘুষি আমার কাছে কাঁচুকুতুর মতো লাগে। আলো চেঁচাতে পারে না। কেন পারে না সে নিজেও জানে না। শামিন আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিচু স্বরে বলে। সালোয়ার কামিজে বিশ্রী লাগে তোমাকে, শাড়ি পরবে। আর এভাবে কিশোরী মেয়েদের মতো দুটো বেনি করেছো কেন চুলে? বয়স কমানোর চেষ্টা? খোপা করবে। আপনি আমাকে যেতে দিন। তোমার বান্ধবীদের থেকে 5 মিনিট নিয়েছি, মাত্র 2 মিনিট হয়েছে, আর 3 মিনিট পরে ছেড়ে দেবো। আলো বুঝতে পারছে সে নিজের পা নাড়াতে পারছে না। শামিন আলোর ঘাবড়ে যাওয়া মুখটা দেখে মুচকি হাসে। তারপর কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে। এত বড় উপকার করবো তোমাদের, কি দেবে বিনিময়ে? আপনার ছেলেদের নাস্তা পানির ব্যবস্থা করে দেওয়া হবে। এর বেশি কিছু তো দেওয়ার নেই, সবটা তো বোঝেন। ওসব তো ওরা পাবে, আমি কি পাবো? আলোর অস্বস্তি বেড়ে যায়। সে দূরে সরে যেতে চাইলে শামিন আবারও তার হাত ধরে টেনে নিজের মুখোমুখি দাঁড় করায়। আজ সকাল থেকে মেজাজটা প্রচুর গরম ছিল, তুমি এসে ঠান্ডা করে দিলে, তার জন্য তোমাকে একটা ধন্যবাদ দিতে চাই আসিয়া। ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে। কথাটা বলে শামিন বাঁকা হাসি হাসে। আলো কিছু বুঝে ওঠার আগে তার কপালে একটা চুমু দিয়ে দ্রুত পায়ে হেঁটে নিজের চেয়ারে গিয়ে বসে পড়ে। আলো পাথরের মতো দাঁড়িয়ে থাকে। তার শরীর একটুও নড়ছে না। শামিন কিছু কাগজ উল্টে পাল্টে মনোযোগ দিয়ে দেখছে, যেন এইমাত্র কিছুই হয়নি। কিছু সময় পরে আলোর দিকে না তাকিয়ে নিচু স্বরে বলে ওঠে। 5 মিনিট শেষ হয়েছে, যাও। আলো শামিনের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে।
স্বামীন একবারও আলোকে দেখছে না, এক মনে কিছু কাগজে সই করে যাচ্ছে। কিছু সময় চলে যেতেই আলো দৌড়ে স্বামীনের অফিস রুম থেকে বেরিয়ে যায়। ছুটতে ছুটতে গেটের কাছে আসতেই সবাই অবাক হয়ে আলোকে দেখে। রাহাত চেঁচিয়ে বলে, আলো দাঁড়ায় না, ছুটতে থাকে। হিয়া গেটের কাছে দাঁড়িয়েছিল, আলোকে ধরে বলে। কিরে ছুটছিস কেন? আলো কাঁপা কাঁপা গলায় বলে, আমি বাড়ি যাচ্ছি। কেন ক্লাস করবি না? আলো কিছু না বলে একটা রিক্সা থামিয়ে উঠে পড়ে। হিয়া আর শ্রাবণী একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। রাহাত স্বামীনের রুমের সামনে দাঁড়িয়ে অনেকটা জড়তা নিয়ে বলে। স্বামীন রাহাতের সে কথার জবাব না দিয়ে বলে, লিখন দাস আর সৃজন দাসকে বিকেলে আমার এখানে নিয়ে আসবি। এখন যা সবাই, আমি কিছুক্ষণ একা থাকবো। রিকশায় উঠে ওড়নার কোনো কপালে চেপে ধরে চুপচাপ কিছুক্ষণ বসে থাকে। তারপর কপালের যে স্থানে স্বামীর ঠোঁট ছুঁয়েছে সেই স্থান ঘষতে থাকে। তার ঠোঁট কাঁপছে। বাড়ির সামনে রিকশা দাঁড় করিয়ে কোনো মতে ভাড়া মিটিয়ে বাড়িতে ঢোকে। বসার ঘরে থাকা সবাইকে উপেক্ষা করে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ব্যাগটাকে বিছানার উপরে ছুঁড়ে মেরে ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে ওয়াশরুমের মেঝেতে বসে পড়ে আলো। একটু পরপর সেই দৃশ্যটা আলোর চোখের সামনে ভেসে ওঠে। কেন সে প্রতিবাদ করতে পারল না এহেন কাজের? নিজের প্রতি প্রচণ্ড রাগ হচ্ছে তার। স্টুডেন্ট লোন? জি ভাই, বিদুষী কল্যাণ সমিতিতে অ্যাপ্লাই করেছে। স্বামী অবাক হয়ে তাকিয়ে থাকে। রনি বলে, ওনারা তো গ্রাহকদের ডিটেলস বলে না। আমার এক বন্ধু আছে ওখানে জব করে, তার থেকে জানলাম। ভাবি উদ্যোক্তা হিসাবে নিজের একটা ব্যবসা শুরু করবে সম্ভবত। উনি ওখান থেকে বছরখানেক আগে 6 মাসের প্রশিক্ষণ নিয়েছিল। স্বামীন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, খুব আত্মপ্রত্যয়ী মেয়ে। প্রথম প্রথম ফটাকা আর ফাঁকা কলসি মনে হতো, যতদিন যাচ্ছে অবাক হচ্ছে দম আছে আমার বউয়ের। রনি চুপ করে থাকে। স্বামীন বলে, লোনটা কি পেয়েছে? না, তাকে দেওয়া হচ্ছে না ভাইয়া। স্বামীন বলে, ঠিক আছে, যা ওখানকার ব্যবস্থাপনা পরিচালকের সাথে আমার কথা বলিয়ে দিবি। ভাই, ভাবি জানতে পারলে কিন্তু আবার সিন ক্রিয়েট করবে। স্বামীন ম্ল্যান হেসে বলে, জানতে যদি পারে তবে শোন, সাগরকে সুবিধার মনে হয় না। ঈশিতার আলোর দিকে একটু খেয়াল রাখবি। রনি মাথা নাড়িয়ে চলে যায়। স্বামীর ফোনে আলোর একটা ছবির দিকে তাকিয়ে থাকে। ছবিটা আলোর কলেজের অনুষ্ঠানে আলো যখন উপস্থাপনা করছিল তখনকার। আলোর কলেজের ফেসবুক পেজে দেখতে পেয়ে সেভ করে রেখেছে ফোনে। ছবিটা জুম করে আলোকে ভালো করে দেখতে থাকে। মনে পড়ে যায় সেদিনের কথা। ব্যাচ পড়াতে গিয়ে স্বামীনের বুকে সেফটি পিন ফুটিয়ে দিয়েছিল ওই মেয়েটা। স্বামীন আনমনে হেসে ফেলে। আলোর ছবিটার দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, কখনো কি দরদ দিয়ে আমাকে দেখবেই না বাকি? কিরে কাজ হয়েছে? হিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আলোর দিকে। আলো শুকনো মুখে হিয়ার দিকে তাকিয়ে আছে। হিয়া নরম বলে, হয়নি তাই না? তুই যে শামিন ইয়াসারের বউ, এই ইনফরমেশনটা সেদিন দেওয়া উচিত হয়নি। ঘেটে দিয়েছে সবটা। আলোর মুখে হাসি ফোটে। সে হাতের কাগজটা উঁচুতে তুলে ধরে বলে, পেয়ে গিয়েছি, কাল টাকা হাতে পেয়ে যাব ইনশাল্লাহ। হিয়া খুশি হয়ে যায়। আলো বলে, টাকাটা হাতে পেয়ে গেলেই কাঁচামাল আর মেশিন কিনে ফেলবো। পিছু ফিরে দেখার সময় নেই আমার আর। খুব ব্যস্ত থাকতে চাই আমি। হিয়া বলতে থাকে। ভাইয়া খুব সাপোর্টিভ তাই না? আলো চোখ মুখ শক্ত করে হিয়ার দিকে তাকায়। কিছুক্ষণ পরে বলে ওঠে, সবসময় ভাইয়া ভাইয়া করবি না, এতই যখন পছন্দ ভাইয়াকে তুই নিয়ে নে। হিয়া হতভম্ব হয়ে আলোর দিকে তাকিয়ে বলে, এসব কি বলছিস তুই? আচ্ছা, ভাইয়ার প্রসঙ্গ উঠলেই তুই এমন হয়ে যাস কেন? তোদের মধ্যে কি কিছু হয়েছে? আলো কঠিন গলায় বলে, না কিছু হয়নি, তবে হবে। কি? ডিভোর্স। ঠান্ডা গলায় বলে ওঠে আলো। হিয়া অবাক চোখে আলোর দিকে তাকিয়ে আছে। কলেজের গেটের বাইরে পা রেখে নৌসিন এদিকে ওদিকে তাকায়। হাতে তার দুটো বই। লাইব্রেরি থেকে নিয়েছে বই দুটো। কলেজের সামনের ব্যস্ত রাস্তাটা পুরো ফাঁকা। কলেজ 1:30টায় ছুটি হয়, কিন্তু আজ সে লাইব্রেরিতে গিয়েছিল তাই আধা ঘন্টা দেরি হয়েছে নামতে। চোখের চশমাটা ঠিক করে সামনে দুপা ফেলতেই থমকে দাঁড়িয়ে যায়। ডান দিক থেকে দুটো বাইক বাজ পাখির মতো এসে তার সামনে থামে। নৌসিন এদিক ওদিক তাকিয়ে পালানোর পথ খোঁজে। রাস্তায় কোনো লোকজন নেই।
এখন কি হবে? সামনের বাইক থেকে একটা লম্বা ঝাঁকড়া চুলের ছেলে নেমে নৌসিনের মুখোমুখি গিয়ে দাঁড়ায়। নৌসিন ভয়ে একটা ঢোক গিলে নেয়। ফোন ধরবে না, সম্পর্ক রাখবেন আমার সাথে, তাই না? বলো। ছেলেটা ধমকে ওঠে। নৌসিন কাঁদো কাঁদো কণ্ঠে বলে। দেখো সৈকত, তুমি এমন করতে পারো না, তুমি আমাকে ছেড়ে দাও। সৈকত নৌসিনের হাত ধরে ফেলে। নৌসিন কেঁদে দেয়। সৈকত দাঁতে দাঁত চেপে বলতে থাকে। ছাড়বো না। তুই কি করবি? 1 বছর কেন প্রেম করেছিস আমার সাথে? তবে তুমি একটা ড্রাগ অ্যাডিক্টেড সৈকত। আমি কোনো ড্রাগ অ্যাডিক্টেডের সাথে সম্পর্ক রাখতে চাই না, প্লিজ লিভ মি। কাঁদতে কাঁদতে বলে নৌসিন। ছাড় ওকে। সৈকত নৌসিনের হাত ছেড়ে দিয়ে পেছনে তাকায়। আলো তার দিকে তাকিয়ে আছে। সৈকত হাত দিয়ে নিজের চুল ঠিক করে বলে। তোমার কথাই। হ্যাঁ, আমার কথা। ও কি বললো শুনতে পাসনি? একটা মেয়ে যখন না বলে তখন সেই নাটাকে গ্রহণ করতে শেখ, জানো? আর চেঁচিয়ে ওঠে আলো। সৈকত আলোর দিকে এগিয়ে যায়। হিয়া ঘাবড়ে গিয়ে আলোকে বলে। আলো চল, ওদের ব্যাপার, ওরা বুঝবে। আলো হিয়ার হাত ছাড়িয়ে দিয়ে সৈকতের চোখে চোখ রাখে। সৈকত আলোর মুখোমুখি দাঁড়িয়ে বলে। আমি জানো আর, তা তুই কোন দেশের সতীর্থ স্ত্রী? এসেছিস সামিন ইয়াসারের দুই মাসের লিস্ট নেওয়া বউ। আলো চমকে উঠে কথাটা শুনে। সৈকত সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে। শোন, মেয়রের 2 মাসের বউ। এইখান থেকে কেটে পড়, ওর আর আমার ব্যাপার। আলো মাথায় আগুন ধরে যায় মেয়রের 2 মাসের বউ কথাটা শুনে। পায়ের জুতা খুলে হাতে নিয়ে ইচ্ছে মতো পেটাতে থাকে সৈকতকে। নৌসিন ভয়ে তথস্থ হয়ে একপাশে দাঁড়িয়ে থাকে। রনির নাম্বার দেখে শামিন ফোনটা রিসিভ করে বলে। ব্যস্ত আছি রনি। ভাই, ভাবি। কি হয়েছে আলোর? কিছু না ভাই, আমাদের ভাবি আগের ফর্মে ফিরেছে। মানে? মানে ছক্কার উপর ছক্কা, একজনকে পেটাচ্ছে। শামিন বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। চেঁচিয়ে বলে। মানে কাকে? সৈকত, সাগরের ছোট ভাই। কেসটা কি গিয়ে দেখছি, আপনি রাখেন। ওকে থামান, আমি আসছি। ফোন কেটে রনি লম্বা লম্বা পা ফেলে হট্টগোলের দিকে এগিয়ে যায়। আলো জুতা রেখে চর থাপ্পড় মারতে থাকে সৈকতকে। সৈকত এক সময় আলোর হাত ধরে ফেলে। খ্যাপা কণ্ঠে বলে। এই মানুষ বলে চুপ করে আছে আলো। রনি গিয়ে একটা ঘুষি মেরে দেয় সৈকতকে। নাক বেয়ে রক্ত ঝরছে সৈকতের। রুমাল চেপে ধরে রনির দিকে তাকিয়ে আলোকে বলে। কন্ট্যাক্টে আমি দেখেছি ওর পিছনে বডিগার্ড লাগিয়ে রেখেছে। আলো আবার তেড়ে যায় সৈকতের দিকে। পেছন থেকে হিয়া চাপটে ধরে রাখে তাকে। সৈকত একবার রনি, একবার আলো, একবার নৌসিনের দিকে তাকায়। তারপর নৌসিনকে উদ্দেশ্য করে বলে। ভুল করলে তুমি নৌসিন। লোকজন জড়ো হয়ে গিয়েছে রাস্তাটায়। রুমাল দিয়ে নাক মুছে রক্তাক্ত রুমালটা ছুঁড়ে মারে রাস্তায়। তারপর বাইকে উঠে চলে যায় সেখান থেকে। রনি আলোর দিকে তাকিয়ে বলে। আপনি রাখেন। ভাবি, ও কি আপনাকে ডিস্টার্ব করেছিল? আমাকে ডিস্টার্ব করার জন্য আপনার ভাই রয়েছে রনি। ও নৌসিনকে ডিস্টার্ব করছিল, জোরপূর্বক নৌসিনের সাথে সম্পর্ক রাখতে চাই ও, ঠিক আপনার ভাইয়ের মতো। রনি চুপ করে থাকে। আলো আশেপাশে তাকিয়ে লোকজনকে বলে। আপনারা যান, প্লিজ যান। লোকজন চলে যায়। আলো রনির দিকে তাকিয়ে বলে। এই পুরুষগুলো নারীর ইচ্ছার ধার ধারি না, কেন বলতে পারেন রনি? হঠাৎ সেখানে শামিনের গাড়ি থামে। তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে আলোর দিকে তাকিয়ে তার দিকে এগিয়ে গিয়ে বলে। কি হয়েছে আরো? ওরা কি করেছে তোমাকে? আলো মুখ ঘুরিয়ে নেয়। তারপর রনির দিকে তাকিয়ে বলে। আপনাদের যদি কেউ হায়ার করে থাকে আমাকে দেখে শুনে রাখার জন্য, তাহলে জেনে রাখুন আমার কোনো বডিগার্ড লাগবে না, তাকে বলে দিবেন। আলো শামিনের দিকে না তাকিয়ে চলে যায়। রাস্তাটা পুরোপুরি খালি হয়ে যায়। শামিন একবার রনির দিকে তাকিয়ে বলে। তোর কোথাও লাগেনি তো? রনি মাথা নাড়িয়ে বলে। শরীরে কোথাও লাগেনি? তবে মনে লেগেছে ভাই, ভাবিকে আপনার 2 মাসের লিজে নেওয়া বউ বলেছে ওই সৈকত।
বাড়ি ফেরার তাড়া নেই কোনো তার। আগে ঈশিতা স্বামীনের একটু দেরি হলেই ফোন দিয়ে দিয়ে ব্যস্ত করে ফেলতো। তারপর আলো আসার পর থেকে স্বামীন ইচ্ছে করেই আগে ভাগে বাড়িতে ফিরতো। গিয়ে দেখতো একটা ছোটোখাটো দেখতে ভারী মিষ্টি কিন্তু তেজি মেয়ে বিড়াল ছানার মতো তার বিছানায় গুটিসুটি মেরে বসে আছে। এখন তো কিছুই নেই স্বামীনকে তাড়াতাড়ি বাড়ি টেনে নেওয়ার। না আছে আলো, না ঈশিতার ফোন। ভাইয়ার সাথে ঠান্ডা যুদ্ধ চলছে বোনের, যোগাযোগ বিচ্ছিন্ন। পার্টি অফিসের সামনে গাড়িটা পার্ক করে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে সে। মনটা ভারী হয়ে আছে তার। আলোকে আজ তার জন্যে মানুষের বাজে কথা শুনতে হচ্ছে। সব কিছুর জন্য সে দায়ী। মস্ত বড় একজন অপরাধী সে। সব কিছু এলোমেলো লাগছে তার কাছে। না পারছে আলোর প্রতি জন্মানো অনুভূতিকে দমিয়ে রাখতে, না পারছে আলোর মনে জায়গা করে নিতে। এসব জোর জবরদস্তি ভালোবাসা দেখিয়ে কোনো মেয়ের হৃদয় পাওয়া যায় না স্বামীন জানে। কিন্তু সে কি করবে? কিছু দূর গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে স্বামীন। তারপর একটা রিক্সা থামিয়ে উঠে পড়ে। বিছানায় কিছুক্ষণ শুয়ে থেকে এপাশ ওপাশ করছিল। তারপর উঠে বসে ঘড়ির দিকে তাকায়। রাত 12:27। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সম্ভবত। উঠে গিয়ে জানালার কাঁচ টেনে দেয়। পুনরায় এসে বিছানায় বসে পড়ে। পুরো মহল্লা নিস্তব্ধ হয়ে আছে। রাত গভীর। আলো দীর্ঘশ্বাস ফেলে উঠে আয়নার সামনে দাঁড়ায়। তারপর নিজেকে ভালোভাবে দেখতে থাকে। শ্যামলা মেয়েদের এই একটা সুবিধা, চোখের নিচে কালি পড়লে সহজে ধরা পড়ে না। বেশ মানিয়ে যায়। আলো আজ একটা শাড়ি পরেছে, গোলাপি জমিনে সাদা রঙের সুতোর কাজ। বেশ মানিয়েছে আলোকে শাড়িটায়। হঠাৎ ফোনের ভাইব্রেশনের শব্দ হতেই ধীর পায়ে এগিয়ে গিয়ে ফোনটা তুলে নেয়। স্বামীনের ফোন। অন্য সময় হলে কপাল কুঁচকে ফেলতো, কিন্তু এখন আলোর কোনো ভাবান্তর নেই। সে একদৃষ্টিতে তাকিয়ে থাকে স্ক্রিনে। স্বামীন দ্বিতীয়বারের মতো ফোন দিলে আলো ফোনটা রিসিভ করে কানে ধরে চুপ করে থাকে। ওপাশ থেকে স্বামীনের বেহায়া কণ্ঠস্বর শোনা যায়। কি করছিলে আসিয়া? আপনার মৃত্যু কামনা। কাট কাট জবাব দেয় আলো। স্বামীন ম্লান হেসে বলে, তুমি আমার নীল নদ আসিয়া। এই ফেরাউন তোমাতেই ডুবে মরে গিয়েছে। মৃত্যু কামনা করছো তুমি? আলো চুপ করে থেকে বলে, কেন পিছু ছাড়ছেন না আমার? বেহায়া, নির্লজ্জ তাই। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আপনি আমার জীবনের একটা অভিশাপ জানেন? জানলাম। এখন দরজাটা একটু খোলো আলো, ভিজে যাচ্ছি আমি। আলো অবাক হয়ে বলে, মানে? মানে আমি তোমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আলো দ্রুত পায়ে গিয়ে জানালার পর্দা সরিয়ে কাজ সরায়। স্বামীন বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে। আলো চাপা স্বরে চেঁচিয়ে বলে, চলে যান এখান থেকে। এখানে কি এত রাতে? তোমার কাছে এসেছি জরুরি দরকারে। নিচে এসো, দরজা খোলো। পারবেন না। আপনি চলে যান। কোনো দরকার নেই আপনার সাথে আমার। ডিভোর্সের ব্যাপারে কথা বলতে এসেছি আলো, দরজাটা খোলো না। আলো মুখে কারান্ত শব্দ করে বলে, যা বলার ফোনে বলুন। ফোনে এত কথা বলা যাবে না। আর তাছাড়া নেটওয়ার্কের ঝামেলা হচ্ছে খুব। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, কিছু বললে? আমি শুনতে পাচ্ছি না। দেখলে আমি কিছু শুনতে পাচ্ছি না। তুমি দরজা খোলো। স্বামীন বলে। হুট করে ফোন কেটে দিয়ে স্বামীন গেটের ভেতরে ঢুকে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। আলো কিছুক্ষণ ধরে থম মেরে দাঁড়িয়ে থেকে ঘর থেকে বের হয়। তারপর সোজা হেঁটে সদর দরজার কাছে যায়। দরজা খোলার শব্দ হতেই স্বামীন মাথা তুলে তাকায়। তার সামনের নারীটিকে দেখে তার হৃদয় প্রশান্তিতে ভরে যায়। আলো তার দিকে শীতল চোখে তাকিয়ে আছে। স্বামীন কিছু সময় আলোর পা থেকে মাথা পর্যন্ত দেখে ঘরের ভেতর ঢুকে দরজা লাগিয়ে দেয়। আলো নিষ্প্রাণ গলায় বলে, বলুন কি, কতদূর এগিয়েছে? স্বামীন এদিক ওদিক তাকিয়ে বলে, বলবো, আগে এক গ্লাস পানি খাওয়া। আলো দাঁড়িয়ে থাকে। স্বামীন বলে, পানি চেয়েছি আলো, তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি খাওয়ানো সওয়াবের কাজ। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে এক গ্লাস পানি এনে দেয় স্বামীনকে। স্বামীন সবটুকু পানি খেয়ে গ্লাসটা আলোর হাতে দেয়। আলো বলে, বলুন এবার। স্বামীন গা ছাড়া ভঙ্গিতে বলে, খিদে পেয়েছে খুব। আজ সারাদিন কিছু খাওয়া হয়নি। খালি পেটে গুরুত্বপূর্ণ আলোচনা আমি করতে পারি না। আগে কিছু খেতে দাও, ভাত থাকলে ভাত দাও।
আলো অসহায়ের মতো এদিক ওদিক তাকায়। আপদটাকে বাড়িতে ঢুকিয়ে সে ভুল করেছে। এখন কতক্ষণ চালিয়ে মারবে কে জানে। স্বামীনের দিকে তাকিয়ে কঠিন গলায় বলে, ভাত আছে, তরকারি নেই, সব শেষ। তাড়াতাড়ি ডিভোর্সের কথা বলে আপনি আপনাদের বাড়িতে গিয়ে খান। স্বামীন আলোর দিকে তাকিয়ে বলে, তো তরকারি শেষ হয়েছে তো কি হয়েছে, একটা ডিম ভেজে দাও। এতটুকু সাংসারিক বুদ্ধি নেই? আমি এখন আপনার জন্য ডিম ভাজবো? হ্যাঁ, কেন, কোন দুঃখে? আমি তোমাকে আমাদের বাড়িতে ভালো ভালো খাইয়েছি, সেটা শোধ দাও। যাও একটা ডিম ভেজে আনো। আলো স্বামীনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিরক্ত ভঙ্গিতে বলে, যাচ্ছি, চুপচাপ খেয়ে আসল কথা বলে বিদায় হবেন। স্বামীন দাঁড়িয়ে থাকে। আলো রান্নাঘরে চলে যায়। গরম তেলে ডিমটা ছেড়ে দিতেই তার শব্দ করে ফুলে ফেপে ওঠে। আলো একদৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছিল ডিমের মধ্যে এক থাবা লবণ ঢেলে দিতে, কিন্তু নিজের বাড়িতে আসা কোনো অভুক্তকে এভাবে নাজেহাল করতে আলোর বিবেকে বাধা দিয়েছে। ডিম ভাজা হয়ে গেলে টেবিলে একটা প্লেটে ভাত বেড়ে বসার ঘরের দিকে যায়। স্বামীনের দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, খেতে আসুন। স্বামীন উঠে দাঁড়ায়। আলোর পিছু পিছু তাদের ডাইনিং রুমের দিকে যায়। নিচু স্বরে আলোকে বলে, শাড়ি পরেছো কেন? তুমি জানতে আমি আসবো? আলো দাঁড়িয়ে পড়ে। স্বামীনের দিকে এক পলক তাকিয়ে খাবার টেবিলের দিকে তর্জনী আঙ্গুল তাক করে বলে, চুপচাপ খেতে বসুন। স্বামীন কোনো কথা না বলে চেয়ার টেনে বসে পড়ে। আলো চলে যেতে নিলেই স্বামীন নরম গলায় বলে, যেও না প্লিজ, আমি একা একা খেতে পারি না। আলো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। স্বামীন চুপচাপ একটা ডিম ভাজি দিয়ে ঠান্ডা খড়খড়ে ভাতটা খেয়ে নেয়। প্লেটে ভাত ধুয়ে টিস্যু পেপার খুঁজতে থাকে হাত মুখ মুছতে। আলো ঘুরে দাঁড়ায়। স্বামীন টিস্যু পেপার না পেয়ে উঠে দাঁড়িয়ে আলোর আঁচল টেনে ধরে। আলো থমকে দাঁড়িয়ে যায়। মাথা ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখে স্বামীন তার আঁচলে নিজের হাত মুছে নিচ্ছে। নিজের আঁচল ছাড়িয়ে নিয়ে 3 লাফে আলো পিছিয়ে যায়। চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, ছি, নোংরা লোক। স্বামীন আলোকে কিছু না বলে সোজা হেঁটে আলোর ঘরের দিকে যেতে থাকে। আলো চেঁচিয়ে ওঠে, ওদিকে কি, কোথায় যাচ্ছেন? তোমার ঘরে কেন? বিশ্রাম নিতে। খাওয়া হয়ে গিয়েছে, এখন জরুরি কথা বলে বের হন ইয়াসার মির্জা। স্বামীন হাঁটতে থাকে। আলো পিছু পিছু যেতে যেতে বলে, বাড়াবাড়ি করছেন, লোক ডাকবো? ডাকো। স্বামীন সোজা আলোর ঘরে ঢোকে। আলো বলে ওঠে, আপনি কিভাবে জানলেন এটা আমার ঘর? স্বামীন গম্ভীর কণ্ঠে বলে, আমি গন্ধ শুকে বলতে পারি কোনটা কার ঘর। এই ঘর থেকে তোমার ইগো, আত্মসম্মান, রাগ, ঘৃণার তীব্র গন্ধ আসছিল, তাই বুঝে গেলাম। স্বামীনের সামনে গিয়ে দাঁড়ায় আলো। তারপর স্বামীনকে ঠেলতে ঠেলতে ঘরের দরজার কাছে নিয়ে যায় আলো। বের হন, এক্ষুনি বের হন বলছি। যা বলার বসার ঘরে বসে বলবেন। স্বামীন বাঁকা হাসে। তারপর খানিক বাদে কাচুমাচু মুখ করে বলে, বৃষ্টি পড়ছে বাইরে, আরো দেখছো না তুমি? এভাবে বের করে দেবে বাড়ি থেকে এত রাতে? আমি গাড়ি আনিনি সাথে। আলো স্বামীনের চোখে চোখ রেখে বলে, ডিভোর্সের কথা বলুন। ও হ্যাঁ, আসল কথা বলতেই ভুলে গিয়েছি। 2 সপ্তাহ দেরি হবে। কেন দেরি কেন হবে? তা তো আমি জানি না। 3 জন উকিলের কাছে গিয়েছিলাম, 3 জনই একই কথা বলেছে। এটা একটা লম্বা প্রসেস। আলো দাঁত কিরমির করে বলে, আমি অশিক্ষিত, আমাকে মূর্খ মেয়ে মনে হয়? এসব সম্পর্কে আমার কিছুটা হলেও ধারণা আছে। আপনি মিথ্যা বলছেন। এত মাথা ঘামাচ্ছ কেন ডিভোর্স নিয়ে? এই বিয়েটাই তো তুমি মানো না। সেখানে ডিভোর্স হলো কি না হলো তাতে কি আসে যায়? যাতে আপনি কখনো ঝামেলা না করেন বিষয়টা নিয়ে। আলো তেজি কণ্ঠে বলে, ঠিক আছে, তাহলে তুমি গিয়ে কথা বলো উকিলের সাথে। ঠান্ডা গলায় জবাব দেয় স্বামীন। আলো স্বামীনের কথায় কিছুটা আশ্বস্ত হয়। সেটাই ভালো হবে। কাল সে যাবে উকিলের কাছে। স্বামীন ঘরের এদিক ওদিক তাকায়। আলো বলে, কি দেখছেন? স্বামীন মনে মনে বলে, বাচ্চাদের নানা বাড়িটা সুন্দর। মুখে বলে, ঘুমোবো আমি, প্রমিস। কাল সূর্য ওঠার আগে চলে যাব, পাক্কা। প্লিজ এত রাতে বের করে দিও না, একটু দয়া করো।
আলো শামিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে। ঠিক আছে, আপনি ঘুমান। কথাটা বলে আলো ঘর থেকে বের হয়ে যেতে নেয়। শামিন আলোর হাত টেনে ধরে বলে। কোথায় যাচ্ছ? আলো তার হাতের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে। আমার দাদির ঘর। শামিন আলোর হাত ছেড়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলে। এই গভীর রাতে একটা বৃদ্ধ মানুষকে বিরক্ত করা ঠিক আলো? তুমি এখানেই থাকো। এক বিছানায় আপনার সাথে খুব শখ, তাই না? শামিন লজ্জিত ভঙ্গিতে মাথা নাড়ায়, তারপর বলে। আমি মেঝেতে ঘুমাবো। আলো দাঁড়িয়ে থাকে। শামিন নাটকীয় ভঙ্গিতে বলে। বুঝতে পেরেছি, তুমি ভাবছো তুমি আমার সাথে এক ঘরে থাকলে আমার প্রেমে পড়ে যাবে, সেই ভয় পালাচ্ছ, তাই না? এমন কিচ্ছু না। আলো চেঁচিয়ে ওঠে। শামিন বলে। বেশ, তাহলে থাকো এই ঘরে। প্রুফ দাও। শামিন কথাটি বলে বিছানা থেকে একটা চাদর উঠিয়ে নিয়ে মেঝেতে বিছিয়ে নেয়। তারপর একটা বালিশ নিয়ে টান টান হয়ে শুয়ে পড়ে। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে শামিন আলোর দিকে তাকিয়ে বলে। এই বৃষ্টির মধ্যে আমাকে বের করে দিলে নির্ঘাত মারা পড়তে হবে। আলো নিচু স্বরে বলে। ভালোই হতো, আমি বেঁচে যেতাম। শামিন আলোর দিকে চুপচাপ তাকিয়ে থাকে। তারপর বলে ওঠে। বেঁচে যাওয়ার চান্স কিন্তু সামনে আছে আসিয়া। বললাম না, আমার জন্য তুমি নীলনদ। তুমি দিন দিন যেভাবে আমাকে ডুবাচ্ছ, দেখবে একদিন আমি মারা পড়বো। শামিনের কথার কোনো জবাব না দিয়ে আলো ধীর পায়ে হেঁটে গিয়ে নিজের বিছানায় বসে পড়ে। শামিন উঠে বসে। তারপর আলোর দিকে তাকায়। নরম গলায় বলে ওঠে। আমার মরার কথা শুনে হার্ট হয়েছে আসিয়া? বাজে কথা বন্ধ করুন, ঘুমান। শামিন আলোর দিকে তাকিয়ে থাকে। আলো রেগে মেগে বলে। এভাবে তাকিয়ে থাকবেন না, চোখ সরান। শামিন চোখ সরিয়ে নিয়ে মৃদু হেসে বলে। তোমার আসলে ভয় হচ্ছে আমার চোখে চোখ খুললে তুমি প্রেমে পড়ে যাবে, তাই না? আলো একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এই লোকটা সত্যিই অসহ্যকর পর্যায়ের ধৈর্যশীল বেহায়া। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আলো বলে ওঠে। আমার একজনের সাথে গভীর প্রণয় ছিল ইয়াসার মির্জা। গভীর বোঝেন, তীব্র অনুভূতি। সে আমার সাথে মিথ্যাচার করেছিল বলে তাকে আবার মন ও মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলতে সময় নেইনি আমি মেয়েটাই এমন ইয়াসার মির্জা। আর আপনি ভাবছেন আপনি এমন ছ্যাঁচড়ামি করবেন আর আমি পটে যাব? এত সোজা? আমার প্রাক্তন ছলনা করে আমাকে পেতে চাইছিল, আর আপনি জোর করে চাচ্ছেন। দুটোই আমি ঘৃণা করি, কাজ হবে না। শামিন কিছুক্ষণ চুপ করে থেকে আলোর থেকে চোখ সরিয়ে নেয়। আলোর কথার জবাবে সে কিছু বলে না। বাইরে ঝড়ের বেগ বাড়ছে, বজ্রপাত হচ্ছে, কিন্তু আলোর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। চুপচাপ বসে আছে বিছানায়। শামিন এদিক ওদিক তাকিয়ে বলে ওঠে। ওগুলো কি? আলো মাথা ঘুরিয়ে ডান পাশে তাকায়। তারপর শামিনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে। এগুলো আমার বিজনেসের কাঁচামাল। বিজনেস? একটা বিজনেস শুরু করতে যাচ্ছি, হোমমেড আচার, হেয়ার অয়েল এবং মশলার। বক্সগুলোতে কি? মেশিনপত্র। শামিন অবাক হয়ে আলোর দিকে তাকায়। তারপর বলে। একা একা এত কিছু কিভাবে করবে? লোক নিয়েছি দুজন। তৃতীয় লিঙ্গের আপু রয়েছে, একজন বিধবা রয়েছে, আর আমার দুজন বান্ধবী। আপাতত আমাদের বাড়িতে থেকেই কাজটা করব, তারপর ধীরে ধীরে একটা স্টোর নিতে চাচ্ছি। শামিন আলোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তার মুগ্ধতা রেশ কাটছে না। শামিনের চোখে আলোর চোখ পড়তেই শামিন চোখ সরিয়ে নেয়। তারপর আমতা আমতা করে বলে। বাহ, বেশ ভালো। হেল্প লাগলে বলবে আমাকে। আপনার হেল্প কেন লাগবে? আপনি ছাড়া কেউ চলতে পারে না ভেবেছেন? সংস্থা আমাকে লোন দিয়েছে। শামিন চুপ হয়ে যায়। আলো বলতে থাকে। বকর বকর না করে ঘুমান। আর আমি আপনাকে এত কথা বলছি কেন? আশ্চর্য। শুনুন, ফজরের নামাজ পড়তে পারার চাচারা বের হবার আগে আপনি কেটে পড়বেন। আমি গিয়ে কাল উকিলের সাথে কথা বলবো। কথাটা বলে আলো গায়ে চাদর টেনে ওদিক ফিরে শুয়ে পড়ে। শামিন জেগে থাকে। দীর্ঘ সময় সে আলোর পিঠের দিকে তাকিয়ে থাকে। শামিন সত্যি সত্যি কেউ উঠে পড়ার আগেই উঠে চলে যায়। এর ভিতরে 1 মিনিটের জন্যেও সে দুচোখ বন্ধ করেনি।
অপলক দৃষ্টিতে ঘুমন্ত আলোর দিকে তাকিয়েছিল। রেহেনার চেঁচামেচিতে আলোর ঘুম ভেঙে যায়। ফজরের নামাজ আদায় করার জন্যে উঠে রেহেনা দেখতে পায় বাড়ির সদর দরজা লক করা নেই, শুধু ভেজিয়ে রাখা। চোর এসেছিল ভেবেই চেঁচামেচি করতে থাকে রেহেনা। আলো উঠে বসে ঘরের এদিক ওদিক তাকায়। শামিন চলে গিয়েছে। চাদরটা ভাঁজ করে পায়ের কাছে রেখেছে আলোর, বালিশটাও ঠিক জায়গায় রাখা। আলো মাথা ঘুরিয়ে দেখে তার বিছানায় মাথার কাছে একটা কাগজ। সে হাত বাড়িয়ে কাগজটা হাতে নেয়।